না ওইখানে দেওয়া আছে না শুধু যেতে যদি নড়ে থাকে এটা দিয়ে আমি না না এটা দিয়ে আমি ভালো লাগতেছে না আপনি সব ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকে যারা তোমরা লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, সো দেখতে একটু অসুবিধা হতে পারে, আমাদের লাইটের সমস্যা হতে পারে। তো যাই হোক, তোমরা শুধু কথাগুলো শুনবা আর সে অনুযায়ী লিখবা। আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে যে আমাদের রেফারেন্স তড়িৎদ্বার, যেমন প্রাইমারি রেফারেন্স তড়িৎদ্বার অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়ে আলোচনা করতেছিলাম, তোমাদের মনে আছে। এবং সেক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কিভাবে তৈরি করা হয় আমরা দেখিয়েছি, এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে কিভাবে আমরা অন্য একটা অজানা তড়িৎদ্বার লাইক জিঙ্ক তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হয় এটা আমরা তোমাদের দেখিয়েছিলাম।
তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেন প্রায় পরীক্ষায় এসে থাকে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো বাতাস, তো লেখো জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব, লেখো জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব -0.76 ভোল্ট বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। লেখো জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব -0.76 ভোল্ট বলতে কি বোঝায়? লেখো জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব -0.76 ভোল্ট বলতে কি বোঝায়? বেশি লেখা। লেখো প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যুক্ত করে প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যুক্ত করে প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যুক্ত করে যে কোষ তৈরি করা হয় তার সাপেক্ষে প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভব -0.76 ভোল্ট। তার সাপেক্ষে প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভব -0.76 ভোল্ট। দেখছো -0.76 ভোল্ট, -0.76 ভোল্ট হয় কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান, দেখো কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান শূন্য ধরা হয়। কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান শূন্য ধরা হয়। হয়েছে লেখা? খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা যে কোশ্চেনটা লিখে দিলাম এটা প্রায় পরীক্ষায় আসে। লেখো পরবর্তী টপিক। লেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে কপার তড়িৎদ্বারের বিভব নির্ণয়। লেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে কপার তড়িৎদ্বারের বিভব নির্ণয়। হয়েছে লেখা? অর্থাৎ তুমি কপার তড়িৎদ্বারটাকে যদি আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করি তাহলে একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে আমাদের কপার তড়িৎদ্বারটা কিন্তু আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে। বিকজ তুমি জানো যে আমাদের কপারের তুলনায় হাইড্রোজেনের আমাদের বিজারণ বিভবের মান কম, দ্যাট মিনস জারণ বিভবের মান বেশি, আমরা এটা জানি। তো লেখো এক্ষেত্রে অ্যান্সার লেখো এক্ষেত্রে হাইড্রোজেন তড়িৎদ্বারটি অ্যানোড। অ্যান্সার লেখো এক্ষেত্রে হাইড্রোজেন তড়িৎদ্বারটি অ্যানোড এবং কপার তড়িৎদ্বারটি ক্যাথোড রূপে কাজ করবে। এক্ষেত্রে হাইড্রোজেন তড়িৎদ্বারটি অ্যানোড এবং কপার তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করবে। হয়েছে লেখা? লেখো কোষ ডায়াগ্রাম নিম্নরূপ। তো দেখো আমরা কোষ ডায়াগ্রামটা সেট করছি। এই ক্ষেত্রে আমাদের এই হলো আমাদের হাইড্রোজেন, তারপরে হলো H+। তোমরা জানো যে প্রথমে যদি আমাদের এখানে জারণ ঘটছে, জারণের ক্ষেত্রে প্রথমে তড়িৎদ্বার লিখতে হয়। তাহলে এই ক্ষেত্রে নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম ব্যবহার করা হয়েছে। এই জন্য দেখো প্রথমে তড়িৎদ্বার, তারপরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মাঝখানে তুমি জানো সল্ট ব্রিজ থাকবে। এরপর হচ্ছে ক্যাথোড হিসেবে কপারের ক্ষেত্রে তুমি জানো বিজারণ ঘটে ক্যাথোডে, প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারপর তড়িৎদ্বার লিখতে হয়। এরপর আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, মাঝখানে কিন্তু একটা ভোল্টমিটার সেট করা আছে। এখানে ভোল্টমিটার এখানে শো করবে 0.34 ভোল্ট। অর্থাৎ আমাদের এই টোটাল কোষের, অর্থাৎ এই পূর্ণাঙ্গ কোষের ইএমএফ এর মানটা আমরা এখান থেকে দেখে নেব। তাহলে এক্ষেত্রে কোষটির বিভব বা কোষ বিভব, দেখো এক্ষেত্রে কোষটির বিভব সমান
0.34 ভোল্ট বুঝতে লেখা। এরপর লেখো কোষ বিক্রিয়া, লেখো কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া প্রথমে আমরা অ্যানোড বিক্রিয়া লিখলাম, অ্যানোড বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। অ্যানোডে জারণ ঘটছে দেখো, এই ক্ষেত্রে হাইড্রোজেন তার থেকে উৎপন্ন হয়েছে H+ আয়ন, দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যানোড বিক্রিয়া। অ্যানোডের যে বিক্রিয়াটা হলো সেই ক্ষেত্রে আমাদের জারণ বিভব যদি আমরা লিখি তাহলে E0, লক্ষ্য করে একটু, হাইড্রোজেন অবলিক দিয়ে H+ আয়ন। তুমি যদি জারণ বিভবের মান লেখো তাহলে 0.0 ভোল্ট, 0.0 ভোল্ট। অথবা তুমি যদি এর বিজারণ বিভবের মান লেখো তাও কিন্তু আমাদের H+ অবলিক দিয়ে হাইড্রোজেন 0.0 ভোল্ট। আমরা জানি যে আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0 ভোল্ট, মনে আছে? 0 ভোল্ট। এখানে 2 লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। অর্থাৎ তুমি যে সেন্সে লেখো না কেন 0 ভোল্ট। লেখো ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড তড়িৎদ্বারটা হলো কপার 2+। এই কপার 2+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার ধাতুতে রূপান্তরিত হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের E0, দেখো তো, কপার 2+ অবলিক দিয়ে কপার, অর্থাৎ এই ক্ষেত্রে ক্যাথোড তড়িৎদ্বারের বিজারণ বিভব তুমি বের করতে হবে। অথবা তুমি যদি জারণ বিভবের মান জানতে চাও তাহলে কপার অবলিক দিয়ে কপার 2+ ইকুয়াল টু হট বের করতে হবে। সুতরাং আমাদের পূর্ণাঙ্গ বিক্রিয়া বা পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া বা মোট বিক্রিয়া, মোট বিক্রিয়া অথবা পূর্ণ বিক্রিয়া, পূর্ণ কোষ বিক্রিয়া, পূর্ণ কোষ বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন প্লাস কপার 2+ উৎপন্ন হয়েছে কপার প্লাস 2H+ আয়ন, দেখছো? তো এই ক্ষেত্রে আমরা কোষটির ইএমএফ বের করব, অর্থাৎ E0 সেল ইকুয়াল টু, আমরা জানি E0 ডান তড়িৎদ্বার। ডান তড়িৎদ্বারটা আর কিছু না, এটা হলো ক্যাথোড তড়িৎদ্বার। E0 ডান, তাহলে ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, অ্যানোড অর্থাৎ E0 ডান মাইনাস E0 বাম। এবং এই ক্ষেত্রে বিজারণ সেন্সে লিখতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের বিজারণ সেন্সে লিখতে হবে। এখানে আমরা লিখলাম রিডাকশন, এখানে লিখলাম রিডাকশন, বিজারণ সেন্সে মানটা লিখব। বলতো E0 ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বারটা হচ্ছে এটা কপার তড়িৎদ্বার। E0 কপার 2+, কপার 2+ অবলিক দিয়ে কপার মাইনাস E0 অ্যানোড, এটা হলো অ্যানোড তড়িৎদ্বার। বিজারণ সেন্সে লিখতে হবে, তাহলে H+ অবলিক দিয়ে হচ্ছে হাইড্রোজেন। তো আমরা আমাদের এই কোষের ইএমএফ এর মানটা পেয়েছি, E0 সেলের মানটা পেয়েছি, দেখো এই যে 0.34 ভোল্ট। তাহলে আমরা এখানে বসাই দিলাম E0 সেল, E0 সেলের মান 0.34 ভোল্ট ইকুয়াল টু, এই মানটা বের করতে হবে E0 কপার 2+ অবলিক দিয়ে কপার মাইনাস এই মানটা 0। দেখো হাইড্রোজেনের জারণ বিভবের মান যা বিজারণ বিভবের মান 0। তাহলে অতএব এই ক্ষেত্রে আমাদের E0 কপার 2+ অবলিক দিয়ে হচ্ছে কপার সমান সমান 0.34 ভোল্ট, দেখছো? তাহলে বলতো কপারের বিজারণ বিভবের মান পেয়েছি 0.34 ভোল্ট। এই ক্ষেত্রে তুমি যদি জারণ বিভবের মান বের করতে চাও, অর্থাৎ E0 কপার অবলিক দিয়ে হচ্ছে কপার 2+ সমান সমান -0.34 ভোল্ট। বিকজ তোমাদের লিখে দিয়েছিলাম যে একটা তড়িৎদ্বারের জারণ বিভবের মান যা বিজারণ বিভবের মান তাই, শুধুমাত্র চিহ্ন এবং বিক্রিয়ার দিকটা ভিন্ন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা আমাদের প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড বা তড়িৎদ্বার অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, তার সাহায্যে একটা অজানা তড়িৎদ্বার কপার তড়িৎদ্বারের বিভবের মান কত সেটা জানা যায়। এবং এই ক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0 ধরা হয়, বিকজ তুমি জানো যে আমরা এই ক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মানটা আমাদের এই যে এই অজানা তড়িৎদ্বারের সাথে যখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যুক্ত করছি তখন একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি হচ্ছে। এবং এই পূর্ণাঙ্গ কোষটা হলো আমাদের পূর্ণাঙ্গ কোষের যে ইএমএফটা পাবো সেটা হবে দুইটা তড়িৎদ্বারের বিজারণ বিভবের পার্থক্য। সুতরাং অজানা তড়িৎদ্বারের বিভবের মান জানতে হলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান যদি 0 ধরা হয়, তাহলে এই দুইটা কোষের বিভব পার্থক্য যেটা পাবো সেটাই হবে আমাদের অজানা তড়িৎদ্বারের বিভব। কারণ তুমি জানো
এই ক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0। মানে একটা পূর্ণাঙ্গ কোষের যে ইএমএফটা পাচ্ছি তার থেকে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মানটা যদি 0 ধরি, তাহলে সেই পূর্ণাঙ্গ কোষের ইএমএফটা হবে আমাদের অজানা তড়িৎদ্বারের বিভবের মান। তাহলে অজানা তড়িৎদ্বারের বিভবের মান জানার জন্যই আমাদের এই হাইড্রোজেনের বিভবের মানটা 0 ধরা হয়, এই একটা কারণ। আর 2 নম্বর কারণ লিখে দিয়েছিলাম যে আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে এদের দ্রবণ চাপ এবং অসমোটিক চাপের পরিমাণটা একই রকম, এই জন্য জারণ বিভব বিজারণ বিভবের মান সেম, অর্থাৎ 0। এই জন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0 ধরা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমরা নোট করতে বলছিলাম তোমাদের। তো যাই হোক, আমরা জানলাম যে কিভাবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে অজানা তড়িৎদ্বারের বিভব জানা যায়। তাহলে এখানেও একটা কোশ্চেন হতে পারে যে কপারের বিজারণ বিভবের মান 0.34 ভোল্ট বলতে কি বোঝায়। তাহলে লেখো তো একটু, দেখো কপারের প্রমাণ বিজারণ বিভব, কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট বলতে কি বোঝায়। কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট বলতে কি বোঝায়। কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট বলতে কি বোঝায়। ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ছোট কোশ্চেন 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। এসে লেখো প্রমাণ কপার তড়িৎদ্বারের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যুক্ত করে প্রমাণ কপার তড়িৎদ্বারের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটি যুক্ত করে যে কোষ তৈরি হয় তার সাপেক্ষে কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব, অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ কোষ তৈরি হয়েছে, এই পূর্ণাঙ্গ কোষ যেটা তৈরি হয়েছে তার সাপেক্ষে, অর্থাৎ এই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে কপার তড়িৎদ্বারটা আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে এবং তার বিজারণ বিভবের মানটা আমরা পেয়ে যাব। দেখো, তার সাপেক্ষে কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট হয়। তার সাপেক্ষে কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট হয়। লেখো কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভব 0 ধরা হয়। কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভব 0 ধরা হয়। কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান 0 ধরা হয়। তো আশা করি এ ধরনের প্রশ্নগুলো যদি আসে পরীক্ষায় অবশ্যই তোমরা সলভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের লাস্ট ক্লাস সহ আজকের ক্লাস পর্যন্ত আমরা জানতে পারলাম যে আমাদের প্রাইমারি রেফারেন্স তড়িৎদ্বার বা প্রাথমিক নির্দেশক তড়িৎদ্বার এবং তার মাধ্যমে একটা অজানা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হয়েছিল। আজকে আমরা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টপিকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার লাইক ক্যালোমেল তড়িৎদ্বার। তো তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো যে মার্কারির একটা আকরিকের নাম হচ্ছে ক্যালোমেল এবং এটা হলো মার্কিউরাস ক্লোরাইড, অর্থাৎ এই মার্কারির ওই আকরিকের নাম অনুসারে তড়িৎদ্বারটার নামকরণ করা হয়েছে ক্যালোমেল তড়িৎদ্বার। তো যাই হোক, আমরা আমাদের এই ক্যালোমেল তড়িৎদ্বারটা নিয়ে আলোচনা করব। তবে তার পূর্বে কেন আমরা প্রাইমারি বাদ দিয়ে সেকেন্ডারি দিকে ধাবিত হলাম, কেন আমরা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারের কথা এখানে আনলাম, কারণটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দৈনন্দিন কাজে আমরা যখন প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার লাইক হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করছি তখন কিছু অসুবিধা পেয়েছি। কি কি অসুবিধা? দেখো, এখানে কয়েকটা শর্ত ছিল। একটা শর্ত হলো যে আমাদের হাইড্রোজেন গ্যাসটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে, কারণ হাইড্রোজেন গ্যাসটা যদি বিশুদ্ধ না হয় তাহলে এই তড়িৎদ্বারে আমাদের নিষ্ক্রিয়তা সৃষ্টি হতে পারে, এই তড়িৎদ্বারে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হতে পারে। এই জন্য আমাদের হাইড্রোজেন গ্যাসটা অবশ্যই বিশুদ্ধ হওয়া লাগবে, এই একটা শর্ত।
2 নম্বরটা হলো যে আমাদের এখানে আমাদের ঘনমাত্রা কিন্তু 1 মোলার হতে হবে। আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেখানে তোমাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফিক্সড রাখতে হবে এবং ওই তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা অবশ্যই 1 মোলার রাখতে হবে। অর্থাৎ ঘনমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে এই তড়িৎদ্বারে ঝামেলা হতে পারে। 3 নম্বর হলো যে আমাদের এই ক্ষেত্রে চাপ কিন্তু 1 atm, অর্থাৎ 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করতে হবে। তাহলে বোঝা গেছে? তাহলে এত সব দৈনন্দিন কাজে ব্যবহারের সময় এত সব শর্ত মেনে পালন করা আমাদের এই তড়িৎদ্বারের ব্যবহার করা খুবই অসুবিধাজনক। এই কারণে কতিপয় ক্ষেত্রে আমরা সেকেন্ডারি তড়িৎদ্বার ব্যবহার করি এবং সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করি এবং একটা তড়িৎদ্বার নাম হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নাই। তাহলে প্রশ্ন হতে পারে যে কেন আমরা সেকেন্ডারি তড়িৎদ্বার ব্যবহার করব? তাহলে কয়েকটা কারণ। প্রথম কারণ হলো যে এখানে আমাদের হাইড্রোজেন গ্যাসটি বিশুদ্ধ হতে হবে, কারণ যদি হাইড্রোজেন গ্যাসের মধ্যে কোনো অপদ্রব্য থাকে তাহলে এই তড়িৎদ্বারের আমাদের যে প্লাটিনাম সেটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, অর্থাৎ প্লাটিনামের উপর অধিশোষণ মাত্রা কমে যেতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে দ্রবণ চাপ অস্তমিক চাপ এগুলো আমাদের সমান নাও হতে পারে ইত্যাদি। এই সমস্ত কারণে এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন গ্যাসটি বিশুদ্ধ হওয়া লাগবে। 2 নম্বর, আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফিক্স থাকা লাগবে এবং ওই তাপমাত্রায় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিড যার ঘনমাত্রা 1 মোলার থাকা লাগবে এবং 3 নম্বর কারণ হলো যে 1 atm চাপ বজায় রাখতে হবে। তো এত সব শর্ত মেনে আমাদের প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার দিয়ে অজানা তড়িৎদ্বারের কাজ করা এটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার নিয়ে আসছি এবং এরকম একটা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারের নাম হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তো আমরা এই ক্যালোমেল তড়িৎদ্বারটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে এখানে ক্যালোমেল তড়িৎদ্বারটা কি, এ ধরনের কোশ্চেন যদি আসে, লেখো বিশুদ্ধ মার্কারি, লেখো বিশুদ্ধ মার্কারি, মার্কিউরাস ক্লোরাইড Hg2Cl2, মার্কিউরাস ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ দ্বারা যে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার তৈরি করা হয়, তাকে ক্যালোমেল তড়িৎদ্বার বলা হয়। যে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার তৈরি করা হয় তাকে ক্যালোমেল তড়িৎদ্বার বলা হয়, বুঝলে লেখা? তাকে ক্যালোমেল তড়িৎদ্বার বলা হয়। দেখো তড়িৎদ্বারটির গঠন হলো যে এই ক্ষেত্রে আমাদের দেখো বলা হচ্ছে বিশুদ্ধ মার্কারি অবলিক দিয়ে দেখো মার্কিউরাস ক্লোরাইড। তোমাদের মনে আছে কিনা? এই হলো সেই পদার্থটা, দেখো মনে আছে, ধাতু এবং তার অদ্রবণীয় লবণ এবং ওই লবণের মধ্যে যে অ্যানায়ন আছে সেই অ্যানায়ন যুক্ত একটা আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর সেই অ্যানায়ন যুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। দেখছো? পটাশিয়াম ক্লোরাইড, দেখছো? তাহলে দেখো এই হলো আমাদের সেই মার্কারি, এলো মার্কিউরাস ক্লোরাইড, এলো পটাশিয়াম ক্লোরাইড, এটাকে আমরা বলতেছি আমাদের ক্যালোমেল তড়িৎদ্বার। তাহলে এটার গঠন নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। দেখো আগের বার আমরা SHE তৈরি করছিলাম, অর্থাৎ আমাদের মনে আছে কিনা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তৈরি করছিলাম, আর এটা হলো সেকেন্ডারি ক্যালোমেল ইলেকট্রোড। মনে থাকবে? লেখো সেকেন্ডারি ক্যালোমেল ইলেকট্রোড, সংক্ষেপে নাম লিখলাম সেকেন্ডারি ক্যালোমেল ইলেকট্রোড তৈরি। তো দেখো এই ইলেকট্রোডটা বিভিন্ন রকমের হতে পারে। আমরা এখানে অনেক রকমের ক্যালোমেল ইলেকট্রোড হতে পারে। আমরা এখানে একটা ক্যালোমেল তড়িৎদ্বারের সরল গঠনটা দেখাচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমাদের একটা মোটা কাঁচ নল নিতে হবে, একটা মোটা কাঁচ নল। খেয়াল করে একটু, একটা মোটা কাঁচ নল নিলাম, একটা মোটা কাঁচ নল। এই মোটা কাঁচ নলের দেখো এই মোটা কাঁচ নলের অগ্রভাগটা, খেয়াল করে একটু, অগ্রভাগটা বিশুদ্ধ মার্কারি নিতে হবে, অগ্রভাগটা বিশুদ্ধ মার্কারি নিলাম এবং তার উপরে লক্ষ্য করো বিশুদ্ধ মার্কারির উপরে লক্ষ্য করো ঠিক এই জায়গাটা বিশুদ্ধ মার্কারি
তার উপরে আমরা মার্কিউরাস ক্লোরাইড, তুমি জানো এটা হলো মার্কারি একটা আকরিক, মার্কিউরাস ক্লোরাইড প্লাস হচ্ছে মার্কারি প্লাস হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড যে পেস্ট তৈরি করব, পেস্ট থাকবে, পেস্ট তৈরি করে আমাদের এই বিশুদ্ধ মার্কারিটা আমরা এটাকে আবৃত করলাম। বুঝা গেছে? এবার এর মধ্যে আরেকটা সরু কাঁচনল নিতে হবে, এর মধ্যে আরেকটা সরু কাঁচনল নিতে হবে। এই সরু কাঁচনলের অগ্রভাগে প্লাটিনাম তার থাকবে, এমন ভাবে এর মধ্যে সেট করব প্লাটিনাম তারের অগ্রভাগ আমাদের এর মধ্যে অর্থাৎ এই মার্কারির মধ্যে নিমজ্জিত থাকবে। এবার এই যে সরু কাঁচনল এর মধ্যে তুমি আবার মার্কারি নিবা, এর মধ্যে তুমি আবার বিশুদ্ধ মার্কারি নিবা, বিশুদ্ধ মার্কা নিলাম এবং এর মধ্যে একটা কপারের তার, দেখো এর মধ্যে একটা কপারের তার নিমজ্জিত করলাম। এটা বাইরের তড়িৎ সংযোগের জন্য আমরা বের করে রাখলাম। আচ্ছা, এই মোটা পাত্রের বাকি যে অংশটা আছে এখানে পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ নিতে হবে। মোটা আমাদের যে অংশটা দেখছো কাঁচ পাত্রের বাকি যে খালি অংশটা দেখছো, এই খালি অংশটা আমাদের পটাশিয়াম ক্লোরাইডের বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ, অর্থাৎ লাইক আমাদের 0.1 মোলার দ্রবণ হতে পারে, তারপর আছে 1 মোলার দ্রবণ হতে পারে, এছাড়াও সম্পৃক্ত দ্রবণ। দেখছো তিনটা ঘনমাত্রার দ্রবণ নিয়েছে এখানে, 0.1 মোলার, 1 মোলার এবং সম্পৃক্ত দ্রবণ, বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ। এতে করে আমাদের যে কোনো নির্দিষ্ট ঘনমাত্রা এটা কিন্তু আর লাগতেছে না, অর্থাৎ ওই যে আমাদের মনে আছে যে আমাদের নির্দিষ্ট ঘনমাত্রা 1 মোলার রাখতেই হবে, এখানে তা না। দেখছো এটা হলো সেই আমাদের পারদ তড়িৎদ্বার তথা ক্যালোমেল তড়িৎদ্বার। দেখছো যেখানে মার্কারি। তো এখানে আমাদের লক্ষ্য করো আমাদের সল্ট ব্রিজ হিসেবে এক্ষেত্রে আমাদের 500 নল থাকবে, যেটা কিনা আমাদের সল্ট ব্রিজের মতো কাজ করবে। এর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, সল্ট ব্রিজ, এটা হচ্ছে আমাদের অন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে এর মধ্যে, এটা হচ্ছে সল্ট ব্রিজের জন্য যুক্ত করা হয়েছে। এই মোটামুটি আমাদের ক্যালোমেল তড়িৎদ্বার। এবার আমাদের এই যে ক্যালোমেল তড়িৎদ্বারে আমাদের বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ নিয়েছি, বিজ্ঞানীরা এর সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যোগ করে আমাদের এই ক্যালোমেল তড়িৎদ্বারের বিভিন্ন ঘনমাত্রার জন্য, অর্থাৎ এই ঘনমাত্রা নাকি এই ঘনমাত্রা নাকি এই ঘনমাত্রা, তুমি যে ঘনমাত্রা লেখো সেই ঘনমাত্রা জারণ-বিভবের মানটা বিজ্ঞানীরা বের করে রাখছে। লেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে ক্যালোমেল তড়িৎদ্বারের জারণ-বিভবের মান, ক্যালোমেল তড়িৎদ্বারের জারণ-বিভবের মান, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে ক্যালোমেল তড়িৎদ্বারের জারণ-বিভবের মান। দেখছো এখানে লিখে রাখো একটু, এটা হলো 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড, 0.1 মোলার। দেখো এখানে মার্কিউরাস ক্লোরাইড, ব্যাকে লেখো 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড। এই ক্ষেত্রে আমরা ইনট অক্সিডেশন এর মানটা পেয়েছি -0.334 ভোল্ট, -0.334 ভোল্ট। এটা যদি আমাদের 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড হয়, এটা হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে বের করা হয়েছে। মার্কিউরাস ক্লোরাইড 0.1 মোলার, পরেরটা হচ্ছে 1 মোলার পটাশিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে ইনট অক্সিডেশন সমান সমান -0.280 ভোল্ট। দেখো মার্কিউরাস ক্লোরাইড, এক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, দেখছো তাহলে ইনট অক্সিডেশন সমান সমান -0.242 ভোল্ট, 0.242 ভোল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পটাশিয়াম ক্লোরাইডের বিভিন্ন ঘনমাত্রার দ্রবণের ক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সাপেক্ষে তার জারণ-বিভবের মানগুলো লিখছি। তুমি যদি জারণ-বিভবের মান জানো তাহলে অবশ্যই বিজারণ-বিভবের মান এর উল্টোটা তুমি পারবা। এখন এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের, দেখবা বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে আমরা এটা দেখাবো যে বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে আমাদের দ্রবণের পিএইচ এর মান বের করার ক্ষেত্রে আমরা আমাদের এই ক্যালোমেল তড়িৎদ্বার ইউজ করব, তখন দেখবা যে আমাদের এই জারণ-বিভবের মানগুলো কিভাবে কাজ করতেছে। তো যাই হোক, আমরা জানলাম যে আমাদের ক্যালোমেল তড়িৎদ্বারটা কেমন। এই ক্ষেত্রে কিন্তু কোনো জায়গা কিন্তু আমি বলিনি তাপমাত্রা 25 ডিগ্রি রাখতে হবে, আমরা কিন্তু কোনো ক্ষেত্রে বলিনি যে আমাদের 1 atm চাপ রাখতে হবে, আমরা কিন্তু কোনো জায়গা বলিনি যে ঘনমাত্রা এটাই ফিক্সড, আমরা কিন্তু বলিনি। তাহলে আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের তুলনায় এই তড়িৎদ্বারটা বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমরা এক্ষেত্রে এই তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে কাজ করলে কিভাবে ফাংশন হবে, ক্যাথোড হিসেবে কিভাবে তার মেকানিজমটা আসবে সেটা একটু দেখাবো।
দেখো ক্যালোমেল তৈদারটি অ্যানোড হিসেবে কাজ করলে, দেখো অ্যানোড হিসেবে, দেখো ক্যালোমেল তৈদারটি যখন অ্যানোড হিসেবে কাজ করবে, তুমি জানো অ্যানোডে জারণ ঘটবে। অ্যানোড হিসেবে যখন কাজ করে অ্যানোডে জারণ ঘটে তুমি জানো। তো সেই ক্ষেত্রে এখানে উৎপন্ন হবে হচ্ছে মার্কিউরাস আয়ন, দুইটা ইলেকট্রন। এরপরে দেখো এই যে মার্কিউরাস আয়ন, সে 2 ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। তো অ্যানোড হিসেবে যখন কাজ করে তাহলে সামগ্রিক বিক্রিয়াটা ধরা হচ্ছে, দেখো এটা কাটলো এটা কাটলো, তাহলে এখানে সামগ্রিক বিক্রিয়া আমাদের যখন অ্যানোড হিসেবে কাজ করবে এই ক্যালোমেল তৈদারটি, অর্থাৎ অন্য তৈদারটির বিজন বিভবের মান যখন বেশি হবে তখন এটা অ্যানোড হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে বিক্রিয়াটা তুমি এইভাবে লিখবা, মার্কিউরাস ক্লোরাইড প্লাস হচ্ছে ইলেকট্রন। দেখছো আমাদের অ্যানোড হিসেবে কাজ করে জারণ বিক্রিয়া ঘটছে এখানে। দেখো ক্যাথোড হিসেবে, ক্যালোমেল তৈদারটি ক্যাথোড হিসেবে যখন কাজ করবে, ক্যাথোড হিসেবে যখন কাজ করবে, তো তুমি জানো যে অন্য তড়িৎদ্বারটি যখন তার বিজন বিভবের মান কম হবে তখন এই তড়িৎদ্বারটি কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করবে। কারণ অন্য তড়িৎদ্বারটির বিজন বিভবের মান কম মানে হচ্ছে ওই তড়িৎদ্বারটির জারণ বিভবের মান বেশি, তখন এর বিজন বিভবের মানটা হচ্ছে আমাদের বেশি, দ্যাট মিন্স জারণ বিভবের মানটা হচ্ছে কম। তখন এই ক্যাথোডের মতো আচরণ করবে। আর ক্যাথোডের মতো যখন আচরণ করবে তখন দ্রবণের মার্কিউরাস ক্লোরাইড অর্থাৎ বিপরীত বিক্রিয়া ঘটবে। মার্কিউরাস ক্লোরাইড ভেঙে দেখো উৎপন্ন হবে মার্কিউরাস আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন। এরপর আমাদের ক্যাথোডে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তোমাদের মনে আছে, অর্থাৎ ক্যাটায়নগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে উৎপন্ন হচ্ছে মার্কারি। তো দেখো এটা কাটলো এটা কাটলো, তাহলে আমাদের সামগ্রিক বিক্রিয়া দাঁড়াবে হলো ক্যাথোড হিসেবে যখন কাজ করবে তখন এই বিক্রিয়াটা দাঁড়াবে 2 মার্কারি প্লাস হচ্ছে 2 ক্লোরাইড। এবার দেখো যখন ক্যাথোড হিসেবে কাজ করবে তখন তুমি জানো সেখানে ক্যাটায়নগুলো অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ না করে দ্রবণের ক্যাটায়ন নিজেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। দেখো দ্রবণের ক্যাটায়ন দেখো মার্কিউরাস আয়ন, সেই ইলেকট্রন গ্রহণ করে দেখো আমাদের ধাতব খণ্ডের উপর মার্কারি জমা হয়েছে, দেখছো। এবং এখানে বিজারণ বিক্রিয়া ঘটছে, জারণ সংখ্যা ছিল +1, জারণ সংখ্যা হয়েছে 0। দেখো এখানে জারণ বিক্রিয়া ঘটছিল, জারণ সংখ্যা ছিল 0, জারণ সংখ্যা হচ্ছে +1। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্যালোমেল তড়িৎদ্বারটি ব্যবহার করলে কিভাবে অ্যানোড হিসেবে কাজ করবে, কিভাবে ক্যাথোড হিসেবে কাজ করবে এবং তার মেকানিজমটা কেমন আমরা এখানে দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যে টপিকটা আলোচনা করব এই টপিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হলো কোষের স্বতঃস্ফূর্ততা। বড় করে রিং দাও, লেখো কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত। লেখো কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত, একটু ফাস্ট লিখবা। লেখো কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত, কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত। কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত। লেখো তড়িৎ রাসায়নিক কোষের, লেখো তড়িৎ রাসায়নিক কোষের বাম পাশের তড়িৎদ্বারটিকে, লেখো তড়িৎ রাসায়নিক কোষের বাম পাশের তড়িৎদ্বারটিকে অ্যানোড হিসেবে, লেখো তড়িৎ রাসায়নিক কোষের বাম পাশে লেখো তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ রাসায়নিক কোষে যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কম, যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কম, যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কম, বিজারণ বিভবের মান কম অর্থাৎ জারণ বিভবের মান বেশি, জারণ বিভবের মান বেশি, সেটি অ্যানোড। এবং যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান বেশি অর্থাৎ জারণ বিভবের মান কম, তাকে ক্যাথোড হিসেবে লেখা হয়, তাকে ক্যাথোড হিসেবে লেখা হয়। দেখছো, তড়িৎ রাসায়নিক কোষের যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কম অর্থাৎ জারণ বিভবের মান বেশি তাকে অ্যানোড হিসেবে, এবং যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান বেশি অর্থাৎ জারণ বিভবের মান কম তাকে ক্যাথোড হিসেবে লেখা হয়। সঠিক লেখা আছে? দেখো সঠিক লেখা আছে, কোন তো প্যারা দিয়ে লেখো।
তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডকে বাম পাশে, তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডকে বাম পাশে এবং ক্যাথোডকে ডান পাশে লিখে, তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডকে বাম পাশে এবং ক্যাথোডকে ডান পাশে লিখে সৃষ্ট কোষের ইএমএফ এর মান, সৃষ্ট কোষের ইএমএফ এর মান যদি ধনাত্মক হয়, 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 তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। যদি ঋণাত্মক হয় তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এটা খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে টপিক পড়াচ্ছে এখন এটা খুবই ইম্পর্টেন্ট। হায়ার অর্ডারে থাকতে পারে, আরো একটু জটিলভাবে আসতে পারে, সেটা একটু পরে বলতেছি। আগে আমরা সহজটা দিয়ে শুরু করলাম। তো খেয়াল করো, আমরা একটা কোষ ডায়াগ্রাম সেট করার পর সৃষ্ট কোষের ইএমএফ এর মান বের করব। যদি পজিটিভ আসে তাহলে এখান থেকে আমরা বিদ্যুৎ পাবো, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে, নতুবা আমরা এখান থেকে বিদ্যুৎ পাবো না যদি কিনা নেগেটিভ অথবা জিরো আসে। দেখো, মনে করো আমাদের একটা কোষ ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো একটা কোশ্চেন, লেখো একটা কোষ ডায়াগ্রাম দেওয়া আছে। কপার, পরিচিত উদাহরণ দিচ্ছি, দেখো পরিচিত উদাহরণ, কপার অবলিক দিয়ে কপার 2+ সল্ট ব্রিজ, Zn2+ অবলিক দিয়ে হচ্ছে জিঙ্ক। দেখছো আমাদের পরিচিত একটা দেখো কোষের ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা জানি না এটা কি অবস্থায় আছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে। বলা আছে এখানে যে কোষ বিক্রিয়াটি ঘটবে এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, বা এখান থেকে তুমি আসলেই বিদ্যুৎ পাবা কিনা, এরকম কোশ্চেন আসলো। অবশ্যই এখানে মান দেওয়া থাকতে হবে, অর্ধকোষের বিভবের মান দেওয়া থাকতে হবে। মনে করো আমাদের এখানে বিভবের মানটা দেওয়া আছে, আমরা এখানে মানটা লিখলাম। মনে করো E0 কপার 2+ অবলিক দিয়ে কপার, এর মানটা দেওয়া আছে 0.34 ভোল্ট, এটা দেওয়া আছে। আর এখানে আমাদের E0 মনে করো জিঙ্ক অবলিক দিয়ে Zn2+, এর মানটা দেওয়া আছে মনে করো +0.76 ভোল্ট। দেখছো এরকম দেওয়া আছে, এরকম মানগুলো দেওয়া আছে, ইত্যাদি দেওয়া আছে। তাহলে আমাদের যেভাবে মনে করো ডায়াগ্রাম দেওয়া আছে, এইভাবে ডায়াগ্রামটা দেওয়া আছে। যদি ডায়াগ্রামটা দেওয়া না থাকতো তাহলে আমরা হয়তো চেঞ্জ করে লিখতাম, কিন্তু ডায়াগ্রামটা দেওয়াই আছে। তো দেওয়াই থাকলে আমরা সেক্ষেত্রে আমরা আমাদের কোষ বিক্রিয়া লিখবো, তারপর হচ্ছে আমাদের ইএমএফ এর মানটা বের করবো। বুঝা গেছে? তাহলে যেহেতু ডায়াগ্রাম দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলো ডায়াগ্রাম দেওয়া আছে, এই কোষটা কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। তো লেখো ডায়াগ্রাম থেকে অ্যানোড বিক্রিয়া, লেখো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া দেখো এখানে জারণ ঘটছে দেখা যাচ্ছে। তাহলে কপার, তার থেকে তৈরি হয়েছে কপার 2+। আচ্ছা, এবার হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া দেখো Zn2+, এই যে ক্যাথোডের বিজারণ ঘটছে, Zn2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতু। এরপর হচ্ছে সামগ্রিক পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া বা সেল রিঅ্যাকশন, কোষ বিক্রিয়া বের করতেছি। দেখো কপার Zn2+, উৎপন্ন হয়েছে কপার 2+ Zn। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছে এই যে কোষ বিক্রিয়াটা এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। তো স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা এটা জানতে হলে আমরা এক্ষেত্রে E0 সেলের মান বের করলাম। E0 সেল ইকুয়াল টু, মনে আছে E0 ডান তড়িৎদ্বার বিজারণ সেন্সে লিখবো, বিজারণ সেন্সে মাইনাস E0 বাম তড়িৎদ্বার, এটাও কিন্তু আমাদের বিজারণ সেন্সে লিখলাম। তো আমাদের এই ক্ষেত্রে E0 ডান তড়িৎদ্বার হচ্ছে এটা, এখানে বিজারণ সেন্সে লিখতে হবে। তা তুমি জানো E0 ডান মানে হচ্ছে এখানে জিঙ্ক তড়িৎদ্বারটা, বিজারণ সেন্সে লিখলে প্রথমে Zn2+, দেখো এই যে বিজারণ ব্যবহারের ক্ষেত্রে বা বিজারণের ক্ষেত্রে প্রথমে ধাতব আয়ন, তারপর হচ্ছে তড়িৎদ্বার, মাইনাস দেখো E0 বাম বিজারণ সেন্সে লিখবো। তাহলে প্রথমে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারপর তড়িৎদ্বার। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রথমে হচ্ছে কপার 2+ অবলিক দিয়ে হচ্ছে কপার।
তাহলে এই ক্ষেত্রে আমাদের এই তড়িৎদ্বয় দেখো Zn2 প্লাস অবলিতে জিঙ্ক এর বিজারণ বিভবের মানটা বসাবো। দেখো এখানে জারণ বিভবের মান দেয়া আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ জারণ বিভবের মান দেয়া আছে। তাহলে একটা কোষের জারণ বিভবের মান যা বিজারণ বিভবের মান কিন্তু তাই, শুধুমাত্র চিহ্নটা ভিন্ন। তাহলে এখানে জারণ সেন্সে দেয়া আছে, তুমি বিজারণ সেন্সে বসাবা, বিজারণ সেন্সে বসালে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে -0.76 ভোল্ট মাইনাস। এরপরে কপার 2 প্লাস কপার 2 প্লাস কপার, দেখো এখানে বিজারণ বিভব, এখানে বিজারণ বিভব দেয়াই আছে, তাহলে হচ্ছে 0.34 ভোল্ট, 0.34 ভোল্ট। তাহলে সমান সমান -1.10 ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের উদ্দীপকে যে কোষ ডায়াগ্রামটা দেওয়া আছে, এই ডায়াগ্রাম অনুযায়ী যে কোষ বিক্রিয়াটা হওয়ার কথা আসলেই কোষ বিক্রিয়াটি হবে না, বিকজ এখানে ইনট সেলের মান নেগেটিভ আসছে। ইনট সেলের মান যদি নেগেটিভ আসে তাহলে আসলেই এই কোষ বিক্রিয়াটা ঘটে না, বুঝা গেছে? লেখো লেখো উদ্দীপকের কোষের ইনট সেলের মান, লেখো উদ্দীপকের কোষের ইনট সেলের মান, উদ্দীপকের কোষের ইনট সেলের মান, উদ্দীপকের কোষের ইনট সেলের মান ঋণাত্মক, উদ্দীপকের কোষের ইনট সেলের মান ঋণাত্মক, ঋণাত্মক। সুতরাং সুতরাং লেখো সুতরাং উপরোক্ত কোষের কোষ বিক্রিয়া অর্থাৎ উপরোক্ত কোষের কোষ বিক্রিয়া অর্থাৎ লেখার পরে লিখবা কপার প্লাস Zn2 প্লাস, এই বিক্রিয়াটা লেখো, অর্থাৎ কপার প্লাস Zn2 প্লাস তীর চিহ্ন কপার 2 প্লাস প্লাস জিঙ্ক, লিখছো? লেখো অর্থাৎ কপার প্লাস Zn2 প্লাস তীর চিহ্ন কপার 2 প্লাস প্লাস জিঙ্ক, এই বিক্রিয়াটি ঘটবে না, এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। আছে লেখা? আমরা একটু ডিটেইলস দেখাচ্ছি, যেহেতু 4 মার্কের কোশ্চেন হবে। লেখো স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, লেখা হয়েছে? লেখো অন্যভাবে বলা যায়, লেখো অন্যভাবে বলা যায়, একটু ডিটেইলস লিখে দিচ্ছি দেখো। লেখো অন্যভাবে বলা যায় এই বিক্রিয়াটি ঘটতে হলে, লেখো অন্যভাবে বলা যায় এই বিক্রিয়াটি ঘটতে হলে, খুব ভালো করে খেয়াল করবা, এই বিক্রিয়াটি ঘটতে হলে কপার পরমাণু থেকে 2টি ইলেকট্রন দ্রবণের Zn2 প্লাস আয়নের দিকে যেতে হবে। এই বিক্রিয়াটি ঘটতে হলে কপার পরমাণু থেকে, দেখছো কপার পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করা লাগবে, সেই ত্যাগকৃত ইলেকট্রন Zn2 প্লাস গ্রহণ করতে হবে। দেখো এই বিক্রিয়াটি ঘটতে হলে কপার পরমাণু থেকে 2টি করে ইলেকট্রন দ্রবণের Zn2 প্লাস আয়নের দিকে যেতে হবে, দ্রবণের Zn2 প্লাস আয়নের দিকে যেতে হবে, বুঝলে লেখা? এবং সেটি হতে হলে কপারের জারণ বিভবের মান, কপারের জারণ বিভবের মান জিঙ্কের জারণ বিভবের মানের চেয়ে বেশি হতে হবে, এবং সেটি হতে হলে কপারের জারণ বিভবের মান জিঙ্কের জারণ বিভবের মানের চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ দেখো, অর্থাৎ কপারের বিজারণ বিভবের মান, অর্থাৎ কপারের বিজারণ বিভবের মান জিঙ্কের বিজারণ বিভবের মানের চেয়ে কম হতে হবে, এবং সেটি হতে হলে কপারের জারণ বিভবের মান জিঙ্কের জারণ বিভবের মানের চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ কপারের বিজারণ বিভবের মান জিঙ্কের বিজারণ বিভবের মানের চেয়ে কম হতে হবে। তুমি জানো যদি কপারের বিজারণ বিভবের মান কম হয় তাহলে কপারের জারণ বিভবের মান বেশি, হয়েছে লেখা? সবাইকে লেখা হয়েছে? কিন্তু সক্রিয়তা সিরিজ অথবা উদ্দীপকে উল্লেখিত, দেখো কিন্তু সক্রিয়তা সিরিজ অথবা উদ্দীপকে উল্লেখিত, এদিকে খেয়াল করো, ই নট বিজারণ লিখলাম, দেখছো? দেখো কিন্তু সক্রিয়তা সিরিজ অথবা উদ্দীপকে উল্লেখিত কপারের বিজারণ বিভবের মান, কপারের বিজারণ বিভবের মান, কপারের বিজারণ বিভবের মান জিঙ্কের বিজারণ বিভবের মানের চেয়ে বেশি, দেখছো? কপারের বিজারণ বিভবের মান জিঙ্কের বিজারণ বিভবের মানের চেয়ে বেশি, দেখছো? কপারের বিজারণ বিভবের মান হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এখানে কপারের বিজারণ বিভবের মানটা আমাদের জিঙ্কের বিজারণ বিভবের মানের চেয়ে বেশি। তা যদি কপারের বিজারণ বিভবের মান বেশি হয় তাহলে কপারের জারণ বিভবের মান কম, আর কপারের জারণ বিভবের মান যদি কম হয় তাহলে কপার কখনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কপার আয়ন হিসেবে কাজ করতেই পারবে না। কপার এই Zn2 প্লাসকে আমাদের এটা বিজারক, এটাকে বিজারিত করতে পারবে না, বুঝলে লেখা?
দেখছো সক্রিয়তা সিরিজ অথবা উদ্দীপকে উল্লেখিত, দেখছো উদ্দীপক থেকে দেখা যায় কপারের বিজন বিভবের মান জিঙ্কের বিজন বিভবের মানের চেয়ে বেশি, জিঙ্কের বিজন বিভবের মানের চেয়ে বেশি বুঝছে লেখা। এই কারণে দেখো এই কারণে উদ্দীপকের কোষে কপার পরমাণু দ্বারা Zn2+ বিজারিত হওয়া সম্ভব না। দেখছো কপার পরমাণু দ্বারা Zn2+ বিজারিত হওয়া সম্ভব না, বিজারিত হওয়া সম্ভব না। এ কারণে উপরোক্ত কোষ বিক্রিয়াটি অর্থাৎ এই যে বিক্রিয়াটি সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা 4 মার্কের কোশ্চেন, আমরা আশা করি এ ধরনের প্রশ্নগুলো আসলে পারবা। তাহলে এটা সম্ভব না, কিন্তু এর বিপরীত বিক্রিয়া কিন্তু সম্ভব। লেখো প্যারা দিয়ে লেখো, কিন্তু এর বিপরীত কোষ বিক্রিয়াটি সম্ভব, কিন্তু এর বিপরীত কোষ বিক্রিয়াটি সম্ভব। সেক্ষেত্রে ডায়াগ্রাম নির্মাণ ডিটেলস দেখা দিচ্ছি দেখো, কিন্তু এর বিপরীত কোষ বিক্রিয়াটি সম্ভব, সেক্ষেত্রে কোষ ডায়াগ্রাম নিম্নরূপ। তাহলে বলো এর বিপরীত বিক্রিয়া সম্ভব, অর্থাৎ এই বিক্রিয়াটি সম্ভব, এই বিক্রিয়াটি তাহলে জিঙ্ক অ্যানোড হবে, অর্থাৎ এটা এই পাশে আসবে, এটা এই পাশে আসবে। কিন্তু এর বিপরীত বিক্রিয়াটি সম্ভব, সেক্ষেত্রে কোষ ডায়াগ্রাম নিম্নরূপ। তাহলে বলো তো বিপরীত বিক্রিয়া হতে হলে জিঙ্ক কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে হবে, অর্থাৎ জিঙ্ক হবে এখানে অ্যানোড, মাঝখানে সল্ট ব্রিজ, তখন কপার হবে হচ্ছে ক্যাথোড। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যানোড বিক্রিয়া অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে Zn2+ এবং ক্যাথোড বিক্রিয়া দেখো কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া। দেখো তার বিপরীত বিক্রিয়া লিখলাম। এবার খেয়াল করো বিপরীত বিক্রিয়াটা লিখছি, এবার এটা আসলেই হবে কিনা, দেখো আগেরবার এটা ছিল, এবার এটাকে উল্টো করে লিখছি, এবার এটা হবে কিনা বের করতে চাই। তো একটা কোষ বিক্রিয়া হবে কিনা তার জন্য শর্ত লিখে দিয়েছি, ইনট কোষের মান বের করতে হবে। ইনট কোষের মান যদি পজিটিভ হয় বিক্রিয়া হবে, যদি নেগেটিভ বা জিরো হয় হবে না। নেগেটিভ হলে হবে না, জিরো হলে আমাদের সেই সেলটা ডেড হয়ে গেছে, মৃত হয়ে গেছে। তাহলে বলো ইনট সেল ইকুয়াল টু ইনট ডান তড়িৎদ্বার বিজারণ সেলসে লিখলাম মাইনাস ইনট বাম তড়িৎদ্বার বিজারণ সেলসে লিখলাম। আমি ডান বাম লিখতেছি, তুমি পরীক্ষার সময় ক্যাথোড মাইনাস হচ্ছে অ্যানোড লিখবা। ইনট ডান তড়িৎদ্বারটা হলো বিজারণ সেলসে লিখলাম, ইনট দেখো কপার 2+ অবলিক দিয়ে কপার মাইনাস। ইনট বাম তড়িৎদ্বারটা বিজারণ সেলসে লিখতে হবে, যদিও জারণ সেলসে আছে, বিজারণ সেন্সে লিখবো। মনে থাকে সব সময় আন্তর্জাতিক রীতি অনুসারে বিজারণ সেন্সে লিখবো। তাহলে বলো ইনট কপার 2+ কপার, দেখো মনে আছে কিনা, মানটা দেওয়া ছিল 0.34 ভোল্ট, আর ইনট বিজারণ সেন্সের মানটা দেওয়া ছিল 0.76 ভোল্ট, ইকুয়াল টু দেখো 1.1 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার নিশ্চয় তোমরা বুঝতে পারছো কেন ড্যানিয়েল কোষের ক্ষেত্রে ইএমএফ এর মানটা 1.1 ভোল্ট আসছিল। ঠিক এই কারণে 1.1 ভোল্ট ছিল যে এখানে আমাদের জিঙ্কের বিজন বিভবের মানটা কম ছিল, দ্যাট মিনস জিঙ্কের জারণ বিভবের মানটা কপারের চেয়ে বেশি। এই জন্য জিঙ্ক পরমাণু থেকে 2টা করে ইলেকট্রন দ্রবণে কপার 2+ এর দিকে আসবে, অর্থাৎ জিঙ্ক দ্বারা কপার 2+ বিজারিত হওয়া সম্ভব হবে এবং এই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে একটা কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা তার শর্ত কিন্তু আমরা পেয়ে গেছি। তো মনে করো এরকম আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। দেখো মনে করো কপার, মনে করো আমরা এখানে দিলাম হলো কপার অবলিক দিয়ে হচ্ছে তোমাদের কপার 2+, মাঝখানে সল্ট ব্রিজ Sn2+ অবলিক দিয়ে Sn, ঠিক আছে। এই কোষ ডায়াগ্রামটা সেট করলাম এবং এখানে একটা কোষ বিক্রিয়া ঘটবে, ঠিক আছে, এখানে একটা কোষ বিক্রিয়া ঘটবে। আমরা আচ্ছা কোষ বিক্রিয়াটাই লিখি, বুঝতে পারছি, আমরা একটা কোষ বিক্রিয়াই লিখি। মনে করো কপার Sn2+, কপার 2+ Sn, হ্যাঁ, এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকলো। বলা হলো উদ্দীপকের বিক্রিয়াটি একটা কোষের কোষ বিক্রিয়া এবং এই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা যুক্তি দেখাও, এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের বিজন বিভবের মানগুলো দেওয়া আছে, দেখো ইনট
ই নট মনে করো বিজন সেন্সে লিখলাম কপার 2 প্লাস অবলিক দিয়ে হচ্ছে কপার, সেটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট, এবং আমাদের ই নট এসএন অবলিক দিয়ে এসএন 2 প্লাস, এখানে মানটা লিখলাম মনে করো প্লাস 0.14 ভোল্ট, ঠিক আছে 14 ভোল্ট। এই মানগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে আমাদের বিজন সেন্সে, একটা দেওয়া আছে জারণ সেন্সে মান। তো যাই হোক আমরা এখন লিখি। দেখো উদ্দীপকের কোষ বিক্রিয়াটি যে কোষে ঘটে তার ডায়াগ্রাম নিম্নরূপ। উদ্দীপকের কোষ বিক্রিয়াটি যে কোষে ঘটে তার ডায়াগ্রাম নিম্নরূপ। তাহলে বলো তো এই ক্ষেত্রে আমাদের কপার দেখো এই এখানে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই অ্যানোড হিসেবে কাজ করবে। অথবা তুমি এরকম লিখতে পারো উদ্দীপকের কোষ বিক্রিয়াটি যে কোষে ঘটে তার সামগ্রিক কোষ বিক্রিয়া, এরকমও লিখতে পারো। সেক্ষেত্রে আমরা একটু সামগ্রিক বিক্রিয়া লিখি, তাহলে বুঝতে আরো সহজ হবে। এখানে লেখো কোষ বিক্রিয়া একটু ডিটেলস দেখাই। তাহলে প্রথমে অ্যানোড বিক্রিয়াটা লিখলাম, অ্যানোডে দেখো আমাদের এই কপার 2 প্লাস ইলেকট্রন ত্যাগ করছে, ক্যাথোড বিক্রিয়া লিখলাম, অর্থাৎ Sn2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে Sn। এবার কোষ বিক্রিয়া, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া বা মোট বিক্রিয়া বা পূর্ণ কোষ বিক্রিয়া, Sn2 প্লাস অবলিক দিয়ে কপার 2 প্লাস Sn, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডায়াগ্রাম লিখলাম। ডায়াগ্রামটা হলো আমাদের এই হলো অ্যানোড, মাঝখানে সল্ট ব্রিজ, ক্যাথোডে তড়িৎবিশ্লেষ্য পদার্থ প্রথমে লিখতে হয়, তারপর তড়িৎদ্বার লিখতে হয়। এরপরে আমরা ই নট সেল লিখলাম। তাহলে ই নট সেল সমান মনে আছে ই নট ক্যাথোড রিডাকশন মাইনাস ই নট অ্যানোড রিডাকশন। তাহলে বলো ই নট ক্যাথোডে হলো ক্যাথোড তড়িৎদ্বার, বিজারণ সেন্সে লিখতে হবে, বিজারণ সেন্সে আছেই, দেখো বিজারণ সেন্সে আছে মাইনাস ই নট অ্যানোড, এলো অ্যানোড তড়িৎদ্বার জারণ সেন্সে আছে, এটাকে বিজারণ সেন্সে লিখলাম। এবার দেখো এস্টানাস আয়ন থেকে এস্টানাস, এখানে দেখো আছে জারণ সেন্সে, দেখছো জারণ সেন্সে আছে, তাহলে এটাকে আমরা বিজারণ সেন্সে লিখলাম। দেখো তাহলে ই নট তুমি পরীক্ষার সময় এটা চেঞ্জ করে লিখবা, Sn সমান মাইনাস 0.14 ভোল্ট, দেখছো মাইনাস মান আসবে, দেখছো Sn2 প্লাস আছে, এটা তো জারণ লিখতে হবে তো বিজারণ, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 0.14 ভোল্ট মাইনাস, দেখো কপার 2 প্লাস কপার বিজন সেন্সে মান লিখতে হবে, বিজন সেন্সে লেখা আছে প্লাস 0.34 ভোল্ট, তাহলে মাইনাস 0.14 মাইনাস 0.34 ভোল্ট, দেখছো মাইনাস মান আসছে, এখানেও মাইনাস মান আসছে। দেখো সমান মাইনাস 0.48 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকে আমাদের যে কোষ বিক্রিয়াটার কথা বলা হয়েছে, দেখছো যে কোষ বিক্রিয়াটার কথা বলা হয়েছে, তাহলে এই কোষ বিক্রিয়াটা আসলে ঘটে না, কারণ এই কোষ বিক্রিয়াটা ঘটতে হলে আমাদের কিন্তু ই নট সেলের মান আমাদের পজিটিভ আসতে হবে, এখানে আসছে নেগেটিভ। তার মানে বোঝা গেল উদ্দীপকের যে কোষ বিক্রিয়াটি কোনো একটা কোষের কোষ বিক্রিয়া দেওয়া আছে, এই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, অর্থাৎ এই বিক্রিয়াটি ঘটতে হলে আমাদের ই নট সেলের মান পজিটিভ হতে হবে, এখানে আসছে নেগেটিভ। এছাড়াও এই বিক্রিয়াটি ঘটতে হলে কপার পরমাণু থেকে 2টা করে ইলেকট্রন আমাদের দ্রবণে Sn2 প্লাসের দিকে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে কপারের কিন্তু আমাদের বিজারণ বিভবের মানটা আমাদের টিনের বিজারণ বিভবের মান চেয়ে কম হতে হবে, দ্যাট মিনস কপারের জারণ বিভবের মান বেশি হতে হবে, দ্যাট মিনস কপার দ্বারা আমাদের Sn অর্থাৎ Sn2 প্লাস এটা কিন্তু বিজারিত হতে হবে, যা সম্ভব না, বুঝা গেছে। সুতরাং উদ্দীপকের কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল। আমাদের পরবর্তী টপিকটা হলো যে আমরা একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে লাইক মনে করো লোহার পাত্র, এই লোহার পাত্রের মধ্যে আমরা কপার সালফেট দ্রবণ রাখতে পারবো কিনা, একটা দস্তার পাত্রের মধ্যে আমাদের ফেরাস সালফেট দ্রবণ রাখতে পারবো কিনা, আমরা এখান থেকে ধারণা পাবো। তো আমরা যেহেতু ওইটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং ওটা আলোচনা করতে আমাদের প্রায় 10 থেকে 20 মিনিট সময় লাগবে, এই জন্য আমরা আজকে আর অগ্রসর হলাম না, কারণ ওগুলোর জন্য আমি কিছু বেসিক কথা লিখে দেবো, এই জন্য আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অত্যন্ত দুঃখজনক কথা যে আজকে
আজকে 19 তারিখের মতো বা 18 তারিখ, হ্যাঁ 19 তারিখ। তো তোমাদের এখনও কিন্তু অনেকের আগস্ট মাসের পেমেন্ট বাকি আছে। তো আজকে আমরা আমাদের মডারেটর যারা আছে তারা কিন্তু এটা বসে বসে তোমাদেরকে ফোন দিবে, এবং সেই ক্ষেত্রে আমাদের যদি তোমাদের রেসপন্স না পাওয়া যায় তাহলে তাদেরকে কিন্তু আমাদের গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট দিন এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব।